ভয়ঙ্কর পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে এই আচমকা এই বড় আগুন লেগে যাওয়া, একের পর এক আগুন লেগে যাচ্ছে, কি করে ঘটছে? তারাপীঠে আগুন লাগলো, তার রেশ কাটতে না কাটতে একদিনের ব্যবধানে মির্জা গালিব স্ট্রিটে আগুন লাগলো এবং 9 জন মারা গেল, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে প্রচুর বাংলাদেশিরা গিয়ে থাকতেন। কেউ চিকিৎসা করাতে আসতেন, কেউ বেড়াতে আসতেন, কেউ পরিবারের সঙ্গে দেখা করতে আসতেন। ওইখানে যত হোটেল আছে এই ধরনের ছোট ছোট হোটেলগুলো ইন বলে বলে সাজানো রয়েছে, তার অধিকাংশ জায়গাতেই খুব তাৎপর্যপূর্ণভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। এই যে বাংলাদেশিদের মৃত্যু, এটা চক্রান্ত করে হোটেলটাতে আগুন লাগিয়ে বাংলাদেশিদের অগ্নিদগ্ধ করিয়ে, এটা জামাতদের নতুন চক্রান্ত নয় তো? মির্জা গালিব স্ট্রিটে যে আগুনটি লেগেছে, এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে? ষড়যন্ত্র কি এইটা একটা রচা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সরকার, যে সরকার গত 3 মাস হয়েছে বয়স, প্রায় 100 দিন হয়ে গিয়েছে এই সরকারের, এই সরকার 100 দিনের মাথায় ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে। তারাপীঠে আগুন লাগলো, তার রেশ কাটতে না কাটতে একদিনের ব্যবধানে মির্জা গালিব স্ট্রিটে আগুন লাগলো এবং 9 জন মারা গেল, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছেন। এই যে কনস্পিরেসি, এটা কি করা হচ্ছে নাকি না এটা শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে? এটা জানা নেই, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে একটা রহস্য তো রয়েছে। কোথাও গিয়ে জামাতদের ইনফ্লুয়েন্স কাজ করছে না তো? কোথাও গিয়ে জামাতদের জন্য এই ঘটনা ঘটছে না তো? বা কোথাও গিয়ে ডিপ স্টেট থিওরি কাজ করছে না তো, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম হাতের বাইরে বার করার জন্য বিভিন্ন জায়গাতে চক্রান্ত সহকারে আগুনটাকে লাগিয়ে দেওয়া হোক? যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে প্রচুর বাংলাদেশিরা গিয়ে থাকতেন। কেউ চিকিৎসা করাতে আসতেন, কেউ বেড়াতে আসতেন, কেউ পরিবারের সঙ্গে দেখা করতে আসতেন। যাই হোক, কারণ পরিবারের সঙ্গে দেখা করতে আসতেন এই কারণেই বলছি, কারণ এখানে তো প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছিল। এবার ঘটনাটা যেটা আপাতত তদন্ত করা হচ্ছে যে আগুনটা লাগলো কি করে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যে প্রশাসনকে বলেছেন আগুনটা লাগলো কি করে সেটা স্পেসিফিকভাবে জানুন। হোটেলে যেটা জানা যাচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেখানে হোটেল কর্তৃপক্ষকে বারবার বললেও তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা চালু করেননি। এবং এখানেই শেষ নয়, ওইখানে যত হোটেল আছে এই ধরনের ছোট ছোট হোটেলগুলো ইন বলে বলে সাজানো রয়েছে, তার অধিকাংশ জায়গাতেই খুব তাৎপর্যপূর্ণভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। কিন্তু সেখানে বাংলাদেশিরা থাকছেন, যেখানে অন্যান্য সাধারণ মানুষ গিয়ে থাকছেন। এই যে আজকে এতজনের যে মৃত্যু হলো, এর দায় গত সরকারকেও তো নিতে হবে। গত 15 বছর ধরে আমরির ঘটনা আমরা দেখেছি, আমরা একাধিক আগুনের ঘটনা দেখেছি, এবং সর্বশেষ আগুনের ঘটনা এই মোমো ফ্যাক্টরি, অতজন মারা গেলেন, সেগুলো আমরা দেখেছি। তারপরে এই সমস্ত হোটেলগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার জন্য দমকল কর্তৃপক্ষের কোনো রকম কোনো সক্রিয়তা ছিল না। এবং সেই যে জং পড়ে যাওয়া সিস্টেম, সেটা এখনো পর্যন্ত রয়েছে। জং তো এত দ্রুততার সহকারে সরানো সম্ভব নয় গোটা প্রশাসনিক দপ্তর থেকে। ফলে আগুনটা যে লেগেছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা যে ছিল না, সেটা এই যে জং পড়া সিস্টেম তার চোখ থেকে বেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তদন্তের নির্দেশ দিয়েছেন। কিভাবে আগুন লাগলো বলা হচ্ছে শর্ট সার্কিটের কারণে, কিন্তু এর নেপথ্যে কোনো রকম কোনো কনস্পিরেসি রয়েছে কিনা, ডিপ স্টেট কনস্পিরেসি রয়েছে কিনা, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে দেওয়ার জন্য কনস্পিরেসি রয়েছে কিনা, জামাতের কনস্পিরেসি রয়েছে কিনা, সেটাও অবশ্য খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ পরপর আগুন আর মানুষের মৃত্যু, খুব ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে পরিস্থিতিটা। যেটা আমরা জানতে পাচ্ছি, আমাদের কাছে এখনো পর্যন্ত যে ইনফরমেশন আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি যে জায়গাটার যে অ্যাড্রেসটা যেখানে আগুন লেগেছে, সেটা 15B মির্জা গালিব স্ট্রিট। আবারও বলছি 15B মির্জা গালিব স্ট্রিট, এবং সেটা G+4 একটা বিল্ডিং। গোটা বিল্ডিংয়ে একাধিক গেস্ট হাউস রয়েছে, মানে গেস্ট রুম রয়েছে, এবং হোটেলটার নাম ছিল শিখা ইন। আবারও বলছি হোটেলটার নাম ছিল শিখা ইন। তো এখানে কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এখনো পর্যন্ত যা খবর মিলছে, স্মোকের কারণে দম বন্ধ হয়ে
9 জন আগুনের লেলিহান শিকার গ্রাসে চলে যায় এবং বলা বাহুল্য 6 জন পুরুষ, এক শিশু রয়েছে এবং বাকি মহিলা, যার মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে আমরা জানতে পারছি, সন্দীপ পাসওয়ান, যিনি একজন হোটেল কর্মীও, 19 বছর বয়স, সে গিরিডি ঝাড়খণ্ড থেকে এসছেন এবং তিনিও মারা গিয়েছেন। ফলে সবটা মিলিয়ে 9 জন আপাতত খবর মিলছে। হ্যাঁ, ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে, তবে আশঙ্কাজনক অবস্থায় অনেকেই স্থানীয় হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে লাগাতার। এবার গোটা ঘটনা হলো যে ঘরগুলো মানে ছোট ছোট ঘর ছিল এবং এত গা ঘেঁষা ছিল যে খুব দ্রুততার সহকারে আগুন ছড়িয়ে পড়ে, খুব দ্রুততার সহকারে, এবং অনেকে বাঁচার জন্য শৌচালয়ের জানলা ভেঙে তারা বেরিয়ে আসেন। ছাদের ওপরে একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলি নিচে নেমে আসে যত সময়। আগুনের গ্রাসে যখন গোটা বিল্ডিংটা চলে গিয়েছে, যখন কার্বন মনোক্সাইড পুরো বিল্ডিংটাকে গ্রাস করে ফেলেছে, যখন মারা যাচ্ছেন এই শিশু থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, পুরুষরা থেকে শুরু করে, বা বাংলাদেশিরা থেকে শুরু করে যারা যারা মারা গিয়েছেন, সেই সময়টাতে অনেকেই পালাতে পারছেন না ছোট জায়গা বলে। এমনকি দমকল কাজ করতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে, কারণ দমকল কাছে, একদম পাশেই দমকল অফিস, কিন্তু ওই যে সরু জায়গার মধ্যে কাজ করাটা ইজ টু মাচ ডিফিকাল্ট, দমকলের কাছেও, ফায়ার ব্রিগেডের কাছেও। ফলে কাজ করতে গিয়ে একটা বাধার সম্মুখীন দমকলও হয়েছে। যাই হোক, বলা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে, অনেকেই দাবি করছেন, কিন্তু আবারও এর নেপথ্যে কোনো রকম কোনো চক্রান্তও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যাই হোক, এইটা আমরা পরপর নজরে রাখবো। দেখলেন কোন কোন অ্যাঙ্গেল? আই এম ভেরি সরি, আই ক্যান নট সে এনিথিং। কি দেখলেন, মূলত কি দেখলেন এবং যেটা আপনার বলা সম্ভব? আমাদের ফরেনসিক অ্যাঙ্গেল থেকে যা এক্সামিনেশন করার পরে দিয়েছি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ভোরের খবর পেয়ে আমি घटी थी गोदाम गिरने की जो घटना घटी थी उसमें भी आईआईटी खड़गपुर की टीम आई हुई थी। यहाँ अभी देखेंगे कि वे लोग फिर पहुंचे हुए हैं, उनसे भी हम जानने की कोशिश करेंगे और आपको पल पल की खबरें देते रहेंगे कि क्यों, आखिर क्या कारण था, क्या घटना घटी है और जानकारी और जांच पड़ताल में क्या निकला है, आपको पल पल की হোটেলের গেটটা আছে, আমি ওটা থেকে দেখি যে আপনার সেকেন্ড ফ্লোরের সিঁড়ির গোড়া আর কি দাও দাও করে আগুন উপরে দিকে आए हैं, देखे यहाँ से आदमी को निकाल के ले जा रहा है। बस আমার হোটেলের যে স্টাফটা ছিল, হোটেলে আমি আছি, উনি দ্রুত নেমে ফায়ার সার্ভিস করেছে। এর মধ্যে আমি আমার বাচ্চাকে নিয়ে ছাদে চলে গেছি। তার জন্য আমার ওয়াইফ আটকা পড়ছিল, উনি সেন্সলেস হয়ে গেছিল। তারপর ফায়ার সার্ভিস 1 থেকে 2 মিনিট হবে না, এত সময় না, দ্রুত এসে তারা 10 থেকে 15 মিনিট আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। আমাদের তার পরবর্তীতে এক এক করে সবাইকে সেফভাবে বের করছে। একটা ছিল তো সেকেন্ড ফ্লোর থেকে লাফ দিয়ে তার আপনার পা ভেঙে গেছে। তো কি হচ্ছে যে অনেক জোরে দরজা নক করতেছিল, বাট তো আমার ওয়াইফ আমাকে উঠিয়েছে। ওখানে পরে আমি দেখলাম যে দরজার যে চিপা থাকে ফাঁকা দিয়ে হচ্ছে যে অনেক ধোঁয়া ঢুকতেছিল। ধোঁয়া ঢোকার কারণে উনি হচ্ছে যে কষ্ট ছিল, আমি দরজা খুলিনি। তখন আমার মানে আমি দিনে দেখলাম যে আমাদের যে গ্রিল হচ্ছে খোলা যায়, বাট ওটা কোনো লক ছিল না, জাস্ট ইলেকট্রিক ওয়্যার দিয়ে পেঁচানো ছিল। তো এটা যখন আমার মাথায় ছিল যে ঠিক আছে, আমি তো মানে যেহেতু আগুন লাগছে, কিছু একটা তো হয়েছে, আমি ধোয়ার দিকে তো যেতে পারবো না, এদিকে হচ্ছে যে বাতাস বা আমি বের হওয়ার চেষ্টা করি। তো আমি এটা দিয়ে হচ্ছে বের হয়েছি, আমরা দুজন বের হয়ে এই যে নীল যে টিন ছিল, টিনের পাশে এই দেওয়ালের মধ্যে ছিল, নীল ধরে দাঁড়িয়েছিলাম, ফোনে ফ্ল্যাশ অন করে বাইরে চিৎকার করছিলাম যে আমাদেরকে বাঁচান বা কেউ আছেন কিনা দেখেন। তখন হচ্ছে যে জি এটা একটা 40-50 দিকে এরকম। তো হ্যাঁ, আমরা বেরিয়ে আসার পরে 2 জন লোক স্কুটি দিয়ে যাচ্ছিল, তো ওনারা দেখছে যে ধোঁয়া আসতেছে, প্লাস আমরা মানে বলতেছি হেল্পের জন্য। তো ওনারা 2 জন দেখেই আপনার ফায়ার সার্ভিস যেহেতু কাছেই, ওনারা ইনফর্ম করলো যে ফায়ার সার্ভিসে এখানে আগুন লাগছে বা কিছু। পরে ওনারা এসে সাথে আসছে, এসে লেটার দিয়ে হচ্ছে আমাদেরকে নামিয়েছে। ফায়ার সার্ভিসের যে সদস্য বলবো যে হচ্ছে, আমি জানি উনি কি পজিশনে আছে, যে হচ্ছে যে খুব দক্ষতার সাথে এবং অনেকজনই তো ছিল, বাট উনি খুব সাহসিকতার সাথে আমাদেরকে একদম মানে আমাদের 2 জনকে উনি নামিয়েছে। তারপরে ইমিডিয়েটলি পার্কস্ট্রিট থানা নিউ মার্কেট और তালতলা থানা के लोग খুব অ্যাক্টিভ হয়েছেন, আমার বিজেপি কার্যকর্তারা এরা সামনেই আছে। তারপরে আমার এই লোকাল রেসিডেন্টরা এসে ইমিডিয়েটলি কারবাই শুরু করেছে, অনেক লোককে উদ্ধার করা হয়েছে। ইমিডিয়েটলি কাছাকাছি যত গেস্ট হাউস হোটেল আছে ওখানে ফ্রি কস্টে রাখা হয়েছে।
এখন পর্যন্ত আধিকারিক সূচনা আমাদের কাছে নেই, বাট এটা সূচনা আছে কি 6টা পুরুষ 2টা মহিলা একটা বাচ্চাকে দেহ উদ্ধার করা হয়েছে। অলরেডি কলকাতা হসপিটালে মোড়কে রাখা হয়েছে। কিছু লোক ইনজোর্ড রয়েছেন কলকাতা মেডিকেল কলেজে, ওদের স্থিতি আগে থেকে বেহতর আছে, আগে থেকে ভালো আছে। আমি এটা লড়াই 10 সাল থেকে লড়ে যাচ্ছি যখন আমরা অপোজিশনে ছিলাম, কি আমার এরিয়াতে ভবানীপুর অ্যাসেম্বলি চৌরঙ্গি অ্যাসেম্বলিতে মোটামুটি 1000 के কাছাকাছি এরকম গেস্ট হাউস যে কমপ্লিটলি আনলিগাল বেসে আছে, ছাদ খালি ছিল, ওখানে রুম বানিয়ে গেস্ট হাউস বানিয়ে দিয়েছে। কোনো লোক ফ্ল্যাট খালি করে অন্য জায়গায় শিফট হয়েছে, ওখানে 3টা রুমে 5টা রুম বানিয়ে দিয়েছে। মোটামুটি 80-90% এরকম লোক আছে যার কাছে ফায়ার ফাইটিং নেই, যাবার আসবার ভালো রাস্তা নেই। তারপরে আপনার কোনো কর্পোরেশনকে অ্যাথেটিক কাগজ নেই, কেএমসি के কোনো কাগজ নেই, একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিয়েছে, ঝুলিয়ে নিয়েছে। ফায়ার के কোনো কাগজ নেই, वाटर टैक्स के कोनो प्रॉपर कागज नहीं, फूड के कोनो प्रॉपर कागज नहीं, होटल गेस्ट हाउस चलावर जो लाइसेंस থাকে ওটা কোনো প্রপারলি নেই। ইউডি মিনিস্টার এসেছিলেন অগ্নিমিত্রা পল, क्योंकि আমার কাছে এই ওয়ার্ড আছে যেখানে আমি চুনাव লড়ি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষেত্রে এটা ভবানীপুর, এটা আগুন লেগেছে, ওটা চৌরঙ্গি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, এটা নর্থ কলকাতা হয়ে যায়, এটা সাউথ কলকাতা আছে, একদম বর্ডারে আপনি দাঁড়িয়ে আছেন। মুখ্যমন্ত্রীকে সকালে 7:30 সব ডিটেল, क्योंकि রাত্রিবেলা খবর পেয়েছি, আমার কার্যকর্তা ভাইরা যে আছে আমার বন্ধুরা ওরা সব খবর দিয়েছে মুখ্যমন্ত্রীকে, আমি টোটাল ডিটেল ওনাকে জানিয়েছি, উনি সব জিনিস জেনেছেন। আমি ওনাকে বললাম কি ইমিডিয়েটলি কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, কলকাতা পুলিশ এদেরকে টিম বানিয়ে ইমিডিয়েটলি সব গেস্ট হাউসকে চেক করা হোক, ওদের কাগজ চেক করা হোক, যে কালপিট পাওয়া যায় যার কাছে কাগজ নেই ইমিডিয়েটলি এদের ডিমোলিশন করা হোক, या ওদেরকে ইমিডিয়েটলি সিল করে और मालिक के अरेस्ट করে नेवा हो। अभी सिचुएशन तो आप जानते हैं, 9 लोगों का मृत्यु हो गया, तो बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो आसपास में वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। वो सूचना मिलने के साथ साथ 1 मिनट के अंदर हमारा पूरा फायर फाइटर हमारा ऑफिसर पहुंचा, इसलिए 80 आदमी को हम लोग बचा लिया, नहीं तो पूरा 100 आदमी इधर मर जाता आज। আপনারা জানেন যে মেছুয়া বাজারে 2025 সালে ঋতুরাজ হোটেলে আগুন লেগেছিল। মেছুয়া বাজারে 14 জনের মৃত্যু হয়েছিল। মোমো কারখানাতে আগুন লেগেছিল, কতজনের মৃত্যু হয়েছে আপনারা জানেন। আর শুরুর দিকে তৃণমূল কংগ্রেসের শুরুর দিকে আমরিতে অত বড় ঘটনা ঘটেছিল। বাম আমলে আমরা তো স্টিফেন কোর্ট বা এগুলো সব দেখেইছি। ফলে এই রাজ্যে বা এই শহরে আগুন লাগার ঘটনা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমরা বাগড়ি মার্কেটও দেখেছি, আমরা সূর্য সেন স্ট্রিটের যে মার্কেট সে মার্কেটও দেখেছি, আমরা প্রচুর মার্কেট দেখেছি। এবং আমি সাংবাদিকতা করতে গিয়ে যে সমস্ত আগুনগুলো কভার করেছি সেখানে মৃত্যুটা ভয়ঙ্কর। প্রথমে আপনার ফুসফুসে কার্বন মনোক্সাইড প্রবেশ করতে থাকবে, কালো ধোঁয়া, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, অক্সিজেন পাচ্ছেন না, অজ্ঞান হয়ে যাবেন। তারপর ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে যাবে। যখন ডেড বডি পড়ে গেল তারপর ধীরে ধীরে আগুনের গ্রাসে সেই ডেড বডি চলে যাচ্ছে এবং পুড়তে থাকছে, চারকোল হয়ে যাচ্ছে দেহ। এভাবে প্রচুর মানুষের মৃত্যুগত বামফ্রন্ট সরকারের আমল থেকে, তৃণমূলের আমল থেকে ঘটে চলেছে। তারপরেও বড় বড় মার্কেটগুলোতে, হোটেলগুলোতে কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আনাই হয়নি, চালু করাই হয়নি। আগুন রোধের জন্য সক্রিয় ভূমিকা পালনের যে প্রয়োজনীয়তা ছিল দমকলে সেটা হয়নি। সুজিত বসু অন্য দিক থেকে টাকা খেতে ব্যস্ত ছিলেন, তিনি হোটেলগুলোতে ভিজিট করতেন না, দমকল কর্তৃপক্ষকে ভিজিট করতে দিতেন না। সেই জং পড়া সিস্টেম 3 মাসের মধ্যে, 100 দিনের একটা সরকার, 3 মাসের মধ্যে তাদের পক্ষে এই জং পড়া সিস্টেমটাকে ক্যাচ করা খুব প্রবলেম। দমকলের দীর্ঘ বছর ধরে অডিট হয়নি, বাজেট হয়নি দমকলের, ভয়ঙ্কর পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে এই আচমকা এই বড় আগুন লেগে যাবে, একের পর এক আগুন লেগে যাচ্ছে, এটা কি করে ঘটছে? বড় বাজারে যান, দেখতে পাবেন যে ঘিঞ্জিভাবে তার যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হতে পারে। বড় বাজার হোক বা লালবাজারের পেছন দিকে যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো একবার ভালো করে আপনারা যদি দেখেন, ওই একই অবস্থা, গোডাউন হয়ে রয়েছে, যতুগৃহ হয়ে রয়েছে, দাহ্য পদার্থ ভরে গিয়েছে। তা সত্ত্বেও সেখানগুলোকে, সেই জায়গাগুলোকে সুন্দর করে গুছিয়ে যাতে কোনো আগুন না লাগে, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রেখে কাজ করা, সেটা সম্ভব হয়নি।
বাম আমলেও হয়নি, তৃণমূল আমলেও হয়নি, বিজেপির আমলে কি হবে না হবে সেটা জানা নেই এখনো পর্যন্ত, 3 মাস বয়স। কিন্তু আবারও বলছি, এই যে বাংলাদেশিদের মৃত্যু, এটা চক্রান্ত করে হোটেলটাতে আগুন লাগিয়ে বাংলাদেশিদের অগ্নিদগ্ধ করিয়ে এটা জামাতদের নতুন চক্রান্ত নয় তো? নতুন চক্রান্ত নয় তো? এই ন্যারেটিভটা আবার ছড়ানো না হয় যে বাংলাদেশিদের নিরাপত্তা নেই কলকাতাতে, এই ন্যারেটিভটা না ছড়ানো হয়। এটা ছড়াতে পারেন, এটা ডিপ স্টেটের নতুন কারসাজি বা জামাতদের নতুন কারসাজি হতে পারে। যাই হোক, আপাতত এই সংক্রান্ত আরো বিভিন্ন খবর আমাদের প্রতিনিধি রিয়া গিরি এবং আমাদের ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ সে তুলে ধরবেন। তবে এখনো পর্যন্ত যে আপডেট পেলাম, যে প্রশ্নগুলো উঠে আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।